ইউনূসের সফর ভণ্ডুলে লন্ডন যাচ্ছেন জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এ দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে না। গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইম ফ্রেম ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে, সেটা রাজনীতির মাঠে যতটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছিল, যে একটা স্পেসিফিক ডেট হলে ঠিক গতকালকে থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলোর চুলচেরা বিশ্লেষণ করলে নানান জিনিস শুনতে একরকম লাগে, মিনিংসটা কিন্তু আলাদা। এর মাঝখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম বন্দর। চীনের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে লাল পতাকা, পান্ডা, মোবাইল ফোন আর চীনা খাবারের গন্ধ। কিন্তু জানেন কি, এই দেশটি একসময় পশ্চিমাদের কাছে ছিল অলস চীন, এখন যাকে তারা বলে সবচেয়ে বড় হুমকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা রাখবো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার 10 জুন লন্ডনে যাওয়ার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে যাওয়ার কথা জয়ের। তিনি লন্ডন থেকে যাবেন ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয়। শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, গুম ও গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন পৌঁছানোর দিনে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তির জানান দিতে চায় তারা। এ লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর মধ্যে অনেকেই অবস্থান করছেন যুক্তরাজ্যে, আছেন আরামায়েশে। লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন, কেউ দামি হোটেলে থাকছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয়। কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন, তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনেই রয়েছেন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে। সাবেক মন্ত্রী ছাড়াও শেখ হাসিনা পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে। 5 আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন। নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জুন দেশ থেকে রওনা দিয়ে 10 জুন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে দেশে আসবেন 13 জুন। প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে। বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে যাচ্ছেন জয়।
5 আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছেন। আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেয়ার হুমকিও দিচ্ছেন তিনি। বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার চরম বিরাগের বহিঃপ্রকাশ দেখা গেছে। অন্যদিকে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয়। পাশাপাশি ফেসবুকেও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন। লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন। লন্ডন থেকে অনেক আওয়ামী লীগ নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা দেখানো হবে। এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি। ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে যাচ্ছেন। রাজ পরিবারের পক্ষ থেকে 12 জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে। রাজা নিজে এই অ্যাওয়ার্ড তুলে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এদিকে রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া পুরস্কার গ্রহণের জন্য ব্রিটেনে আসলেও তিনি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক করতে পারেন বলে জানা গেছে। ব্রিটেনের হাই কমিশনের একটি সূত্র জানায়, অন্যান্য কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে বেশ কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ব্রিটেনের রাজ পরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক একই সময়ে তাকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি। এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধামতো সময়ে দেশে ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি। এর লক্ষ্যে দলকে সংগঠিত করছেন খোদ শেখ হাসিনা নিজে। তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। দলটিকে সংগঠিত করার পাশাপাশি মাঠে নামার প্রস্তুতি নিতে রীতিমতো দলীয় নেতাকর্মীদের উপর চাপ দেওয়া হচ্ছে। শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশে লবিং এর দায়িত্ব পালন করছেন। দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মুনা। তার মিশন হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করা। মুনা আওয়ামী লীগের সময় টানা 6 বছর যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। কোনো কূটনীতিককে 3 বছরের বেশি সময় এক জায়গায় রাখা হয় না, কিন্তু শেখ হাসিনার অতি বিশ্বস্ত মুনাকে রীতি ভেঙে 6 বছর রাখা হয় যুক্তরাজ্যে। তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তরিত করেছিলেন। এই কূটনীতিক এখন শেখ হাসিনার হয়ে যুক্তরাজ্য এবং ইউরোপ। গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইম ফ্রেম ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে, আর সেটা রাজনীতির মাঠে যতটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছিল যে একটা স্পেসিফিক ডেট হলে, ঠিক তেমনটা হয়নি। আমরা হয়তো অনেকে ধারণা করেছিলাম এটাই, কারণ হলো বিএনপি এবং তার যারা সমমনা দল আছে, যারা তার সাথে যুগপৎ আন্দোলন করেছে একটা সময়, তাদের দিক থেকে এক ধরনের প্রতিক্রিয়া আছে, জামায়াত ইসলামী এবং এনসিপির দিক থেকে আরেক রকমের প্রতিক্রিয়া আছে। সো সংকটটা সমাধান হলো কিনা নির্বাচনের তারিখ নিয়ে সেই প্রশ্ন উঠছে, এবং একই সাথে এই প্রশ্নটা হয়তো আলোচনা করা দরকার, সেটা হচ্ছে নির্বাচনের তারিখটা কি আর পাল্টানোর কোনো সুযোগ নেই বা সেই পরিস্থিতি কি হবে না। এই আলোচনাগুলো একটু করতে চাই। তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আরও যা যা করেছেন তা নিয়ে অল্প কয়েকটা কথা একটু বলে রাখা দরকার। দুটো ইস্যু নিয়ে তিনি খুবই আলোচিত দুটো ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন, এবং আমার তাকে ওই দুটো ইস্যুতে বেশ টাফ এবং ইনটলারেন্টও মনে হয়েছে। আসবো তিনি মূলত তার ভাষণে, আর সব ভাষণ যেমন হয় গতানুগতিক বলি আমরা যেভাবে, যে আমাদের সরকার প্রধানরা তাদের সরকারের অর্জন দেখানোর চেষ্টা করেন, তিনি এর আগের সর্বশেষ তিনি যে ভাষণটা দিয়েছিলেন, সেটা আমি ভুল না করলে 25শে মার্চ চায়না যাওয়ার আগের দিন তিনি এই ভাষণটা দিয়েছিলেন। সেটার কাছাকাছি ধরনের ভাষণ, যেখানে আসলে মূলত তার সরকারের অর্জনগুলো, বিভিন্ন ক্ষেত্রে যত অর্জন আছে লম্বা সেই তালিকা তিনি দিয়েছেন। এরপর যে দুটো ইস্যু আমাদের এই মুহূর্তে খুবই বার্নিং, সেটা হচ্ছে করিডোর ইস্যু এবং বন্দর ইস্যু। করিডোর ইস্যুতে তিনি মোটা দাগে তাঁর উপদেষ্টা জনাব খলিল যেভাবে কথা বলেছেন সেভাবে বলেছেন। তিনি বলছেন যে কোনো করিডোর দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে বা করিডোর হয়ে গেছে, এটা সর্বৈব মিথ্যা, চিলে কান নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের একটা গুজব। এটা উনি কান্না দিতে না করেছেন। তবে ঘুরে ফিরে করিডোরেরই যে আলাপ আছে সেটা প্রকারান্তরে যে শব্দের খেলা, আমরা সেটা এখানেও তার মুখেও দেখছি। তিনি বলেছেন যে জাতিসংঘের মহাসচিব যখন এসেছেন তিনি একটা ত্রাণের চ্যানেল, ঘুরে ফিরে ইটস দ্য সেম থিং, আমি বহুবার এটা নিয়ে কথা বলছি, সেই আলাপ ছিল, সেটা এখন কোনো অগ্রগতি হচ্ছে না, কিন্তু কোনো করিডোর না। তবে একটা জায়গায় এসে তিনি বলছেন, এটাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, মানে যত কিছুই ঘটুক না কেন মিয়ানমারের এই রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য যা যা করা দরকার তা তারা করবেন। আমি এটার মানে এভাবে
করতে চাই, আমি এটাকে এভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে এই করিডোর, এটা করিডোর আসলে হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলা হোক, প্যাসেজ বলা হোক, হোয়াট এভার ইট ইজ, এটা করিডোর, এটার পথে সম্ভবত সরকার এগিয়ে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টার এই ব্যাপারে নিজস্ব প্রায়োরিটি আছে। আবার তিনি বন্দর নিয়ে কথা বলেছেন, বন্দর নিয়ে তিনি দীর্ঘ একটা বক্তৃতা করেছিলেন, আমি সেটা নিয়ে কথা বলেছিলাম, ওটারই এক ধরনের সারাংশ আমাদেরকে আবারও তিনি বন্দর কেন প্রয়োজন, বন্দরে কী সমস্যা আছে, সেটা হৃৎপিণ্ড খারাপ আছে, সেটা কীভাবে স্ট্রঙ্গার করা যায়, এটা কীভাবে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করবে, আমাদের লোকজন কীভাবে বিদেশে গিয়ে চাকরি পাবে বিভিন্ন বন্দরে, এসব বলছেন। কিন্তু একটা জায়গায় তিনি বিরক্ত বোধ করেছেন এবং বিরক্তের একটা ভাষা তিনি ব্যবহারও করেছেন। ভাষাটা হচ্ছে এরকম যে অনেকে বিরোধিতা করছে এটা ঠিকঠাক মতো না বুঝে, তিনি এসে বলছেন যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিরোধ করুন। এই প্রতিরোধ শব্দটা প্রধান উপদেষ্টা ব্যবহার করেছেন। যারা এই বন্দরকে বিদেশি কোম্পানির কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেছে তাদেরকে প্রতিরোধ করতে হবে। সো এই ব্যাপারেও খুবই সিরিয়াস। তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি ডক্টর ইউনূস সরকার তার যে তারিখ আছে সেই অনুযায়ী যদি নির্বাচন হয় 10 মাসের মধ্যে এ দুটো কাজকে খুবই প্রায়োরিটি দেবেন এবং দুটোই তিনি আলাদাভাবে বক্তব্য দিয়েছেন। কারণ এ দুটো ইস্যু নিয়ে আমাদের জনপরিসরে কথা হয়েছে, পলিটিক্যাল স্ফিয়ারে কথা হয়েছে, আমাদের বুদ্ধিজীবীরা কথা বলেছেন, সিকিউরিটি এক্সপার্টরা কথা বলেছেন এবং সর্বশেষ আমাদের সেনাবাহিনী প্রধান তার অফিসার্স অ্যাড্রেসেও এই দুটো ইস্যুকে তাকে প্রশ্নের পরিপ্রেক্ষিতে অ্যাড্রেস করতে হয়েছে। সুতরাং ধারণা করা যায় যে প্রধান উপদেষ্টা প্রত্যেকটাই খুব সিরিয়াসলি নিয়েছেন এবং সেই বক্তব্য সামনে এনেছেন। এবার মূল ইস্যু আসলে এটার চাপেই সব চাপা পড়ে যাওয়ার কথা, চাপা পড়ে যাচ্ছে, সেটা হলো এপ্রিলে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া যদি আমরা এবার খেয়াল করি। বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে। তিনি বলছেন, বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানিয়েছেন, এটা ইনফ্যাক্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তারা বলছেন, তারা প্রত্যেকেই তাই বলছেন, এনসিপি জামায়াত সবাই, যে তারা তাদের দলের সাথে বসে বিস্তারিতভাবে কথাবার্তা বলবেন। খুব স্বাভাবিকভাবেই আমি আগে খুব ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা দিয়েছি সেটা হলো বিএনপির সর্বশেষ যে ডেডলাইন সেটা হচ্ছে 31 ডিসেম্বর। সেইটার সাথে যদি চিন্তা করি 3.5 মাসের মতো বেশি সময় সরকার নিচ্ছে, তারা সন্তুষ্ট নন এবং সালাউদ্দিন রাইটলি পাবলিক পরীক্ষা আছে, আবহাওয়া ভালো না, সেটাকে ইন্ডিকেট করছেন, যেটা আমরা বারবার বলছি। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস তিনি বলেছেন, এটাও খুবই সিগনিফিক্যান্ট, যেটা একটা নতুন সরকার যখন গঠিত হবে তাকে তো জুনে বাজেট ঘোষণা করতে হবে। তার স্বাভাবিক, বিএনপি একটা নির্বাচন হলে বিএনপি খুব সহজেই ক্ষমতায় আসবে, এটা সবাই বিশ্বাস করেন। তো তা যদি হয়ে থাকে তাহলে তাদের বাজেট দেওয়ার জন্য তাদের বেসিক কতগুলো প্রশাসনিক কাজ সহ ক্ষমতা একটু সুসংহত করে নেওয়া, এটা টাফ হয়ে যাবে। এটা একটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা রিজন বলে মনে হয়। সো সেটা তিনি দেখিয়েছেন। শুধু বিএনপি না, বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সমমনা দল যারা আছে, তারাও এই এই তারিখটাকে পছন্দ করেননি। তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে বলছেন। এনসিপির প্রাথমিক প্রতিক্রিয়া, আমি জানাব নাহিদ ইসলামের একটা ইনস্ট্যান্ট রিয়াকশন দেখলাম। সেখানে তারা বলার চেষ্টা করছেন, যেহেতু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বেরিয়ে এনসিপি থেকে বলা হয়েছিল যে জুলাই সনদের আগে যাতে কোনোভাবেই কোনো নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করা না হয়। তো জনাব নাহিদ ইসলাম বললেন যে এটা ঘটছে, সেটাকে তিনি ভালোভাবে দেখছেন না, এই ধরনের একটা টোন তার বক্তব্যের মধ্যে আছে। তারপরে তিনি আশা প্রকাশ করেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলো সব হবে। ইনফ্যাক্ট প্রধান উপদেষ্টা তার ভাষণে এগুলো নিয়ে খুব সিরিয়াসলি কাজ করবেন, এগুলো উনি বলছেন। এবং তিনি এটাও বলেছেন যে ভবিষ্যতে যে সংসদ সবগুলো সংস্কার যাতে পরবর্তী সরকার করে, সেই ওয়াদা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেওয়ার জন্য বলছেন। এই আলোচনাগুলো তার স্পিচেই ছিল। এবং জনাব নাহিদ ইসলাম বরাবরের মতো আমাদের ইনফ্যাক্ট সামনে এটা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে, কারণ একটা বীজ বপন করা হয়েছে, চারা হয়েছে, সেটা পানি দিয়ে যত্নাত্তি করে বড় করা হচ্ছে। সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সঠিক হতে পারে না। সেটা আবারও জনাব নাহিদ ইসলাম এই নির্বাচনের ডেডলাইন ঘোষণার মধ্যে বলছেন, কারণ এর মধ্যে নির্বাচন কমিশন আসে খুব স্বাভাবিকভাবেই। এমনি বেসিকলি যদি আমাদের সাধারণ ধরনের সরকার থাকে, সব ঠিকঠাক কনস্টিটিউশনাল সরকার যদি চলতে থাকে, তখন নির্বাচন কবে হবে জাতীয় নির্বাচনের এক্সক্লুসিভলি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সংসদ নির্বাচনের ক্ষেত্রে। এবার যেহেতু বিশেষ পরিস্থিতি, এই ডেডলাইনের পর বাকিটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে এবং তাকেই প্রশ্ন করে রেখেছেন। এবং আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি, জামায়াতও একই ধরনের প্রশ্ন প্রচ্ছন্নভাবে কিছুটা কম ইন্টেন্সিটিতেও তুলেছেন, এটা বলা যেতে পারে। জামায়াতে ইসলামী বেশ খুশি হয়েছে দেখলাম তাদের প্রতিক্রিয়ায়, হওয়ারই কথা, কারণ এই এপ্রিলের উইন্ডোটার কথা জামায়াত বেশ কয়েকবার বলেছেন। তারা দুটোর কথা বলছিলেন, একটা রমজানের আগে আর একটা হচ্ছে ঈদের পরপর এভাবে এইরকম একটা ক্যাম্পে তারা তাদের কথা বলেছেন। তো মনে হতে পারে যে জামায়াতের চাওয়াটাই পূর্ণ হয়েছে এবং এনসিপি তাদের দিক থেকে সর্বোচ্চ যতটুকু দূরে যাওয়া যায় সেই জায়গায় গেছে। তাহলে এই যে নির্বাচনের তারিখ ঘোষণা বা মাস ঘোষণা করা হলো, তাতে মনে হতেই পারে এটা আসলে বিজয় হয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপির। কারণ সর্বোচ্চ সীমা যেটা জুন, সর্বোচ্চ সীমা আসলে যাওয়ার স্কোপ ছিল না, মে জুনে নির্বাচন হতে পারে না। আমাদের একটা প্রিভিয়াস প্রেসিডেন্স থাকলেও মে জুনের এই তীব্র গরম, বৃষ্টি, এর মধ্যে আসলে নির্বাচন হওয়া খুবই খুবই কঠিন, প্রায় ইম্পসিবলের মতো ব্যাপার। তো তাহলে সর্বোচ্চ যতটুকু দূরে নির্বাচন নেওয়ার সম্ভব ছিল সেটা আসলে ডক্টর ইউনূস নিয়েছেন। ফলে মনে হতে পারে জামায়াত অলরেডি উইন্ডোটার কথা বলেছে, এনসিপির দিক থেকেও সে যেহেতু যত পরে নির্বাচন হয়
সেটা তার রাজনীতির জন্য ভালো বলে সে মনে করছে। অনেকে বলেন এনসিপি যত নির্বাচন পেছাচ্ছে আসলে তার ভালো হচ্ছে না, যাই হোক সেটা আরেক আলোচনা। তারা মনে করছেন অ্যাটলিস্ট তাদের জন্য ভালো হবে, তাই তাদের একরকম জয় হয়েছে বলে মনে হতে পারে। এবং এই ঘটনা যখন ঘটছে তখন স্বাভাবিকভাবে বিএনপির মনে হতে পারে যে তার এই যে ডিসেম্বরে নির্বাচন চাওয়া সেটা যখন হলো না, তারা এক ধরনের তাদের চাওয়া থেকে পরাজিত হয়েছে। আমার কাছে মনে হয়েছিল সরকার যদি আসলে মিড অফ ফেব্রুয়ারি এরকম একটা মানে রমজানের আগে আগে নির্বাচনটা করে ফেলে তাহলে এটা ভালো হতো। এতে যেটা হয় প্রত্যেকটা সরকারের তার নিজস্ব একটা ইগো থাকে। বিএনপি 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সে বিএনপির কথা মানলো না মানলে 1.5 মাস আরও পিছিয়ে দিল, তাদের সরকারের যে ইগো সেটাও রক্ষিত হলো। আবার বিএনপি সম্ভবত আমি বিশ্বাস করি যে মিড অফ ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হতো তারা এটাকে তেমন কোনো কথাবার্তা ছাড়াই এটা তারা অ্যাকসেপ্ট করতো। কিন্তু এখন দেখা গেল এটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে, এতে বিএনপি এক ধরনের পরাজিত হয়েছে বলে বোধ হতে পারে। আর অন্যরা যার বিএনপির প্রতিপক্ষ হিসাবে মাঠে অন্তত আওয়াজ দিয়ে আছে, আর আসলে এনারা কেউ পলিটিক্যালি বিএনপির কোনো প্রতিপক্ষই না। এনসিপির তো প্রশ্নই আসে না, জামায়াতের কথা বলছি, মানে কাছাকাছিও না। সুতরাং জামায়াতও এগুলো ট্রু পলিটিক্যাল অপোনেন্ট না। কিন্তু যেটা হয় এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই, বিরোধী বলতে তারাই। এখন এই প্রশ্ন আমরা করতে পারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, মানে তারিখ তো না, মানে একটা টাইম ফ্রেম, এটা সমস্যার কি সমাধান করলো? আমরা প্রতিক্রিয়া দেখে বলছি অন্তত প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা নিয়ে উত্তেজনা আরও কিছুদিন চলবে। এবং আমি মনে করি এখনও এই আলোচনা হওয়ার সুযোগ আছে। নির্বাচনটা মিড অফ ফেব্রুয়ারিও যদি হয়, এতেও যে কাউকে জিতিয়ে দেওয়া হলো তা হলো না, সেটা একটা খুবই গ্রহণযোগ্য সমাধান হতে পারত। এখন আবার সরকার একটা ডেট ঘোষণা করে সেখান থেকে ফিরে আসাও তার জন্য কতটুকু সম্ভব, এসব নানান প্রশ্ন আছে। কিন্তু আমরা সেই পুরোনো কথা মনে রাখবো, এই সরকারের কোনো স্টেক নেই। অনেক সময় যেটা হয় যে একটা সরকার পরাজিত, যদি এটা পলিটিক্যাল সরকার হতো, সে চাপের মুখে যদি তার অবস্থান থেকে সরে আসে নির্বাচনের আগে, এগুলো এই দুর্বলতা তাদের নির্বাচনে ক্ষতিগ্রস্ত করতে পারে। এগুলো বাংলাদেশের মতো দেশে ঘটে, কিন্তু এই সরকার তো কোনো স্টেক নেই, ও তো নির্বাচনে পার্টিসিপেট করছে না। সুতরাং এই তারিখটা রিকনসিডার করাও মেজর প্রবলেম না। আবার আমরা উল্টো যদি বলি ফেব্রুয়ারি এপ্রিলে হলেও যে খুব খারাপ কিছু হবে হয়তো বা সেটা না, কিন্তু একটা সুযোগ সম্ভবত আমরা লস করছি, যেটা আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে। আমি মনে করি যে বিএনপির চাওয়াটার সাথে যদি কাছাকাছি কমপ্লাই, মানে ইভেন ডিসেম্বরেও যদি নির্বাচন হতো, তখন সরকার বিএনপির সাথে ডিসেম্বরের নির্বাচনের সাথে কিছু ট্রেড অফ করতে পারতো। যেমন ধরুন বিএনপি বিশেষ করে সংবিধানের কিছু কিছু সংশোধনের ক্ষেত্রে তার শক্ত বিপরীত মত আছে, এবং এসব কিছু কিছু সরকার বার্গেইন করতে পারতো নির্বাচনটা বিএনপি ডিজায়ার টাইমে দেওয়ার সাথে। ইভেন ফেব্রুয়ারি হলেও কিছু বার্গেইন করার সুযোগ ছিল বলে আমার মনে হয়। কিন্তু আমি মনে করি এপ্রিল হওয়াতে এই জায়গাগুলোতে আর কোনো বার্গেইন হবে না। বিএনপি সম্ভবত ন্যূনতম সে তার অলরেডি যতটুকু ছাড় দিয়েছে এর বাইরে আর কোনো রকম কোনো বার্গেইন করতে চাইবে না। ইনফ্যাক্ট কেউ কেউ বলবেন যে দেশের জন্য ভালো চাওয়া এটা সেটা না, পলিটিক্স এভাবে চলে না। পলিটিক্স আসলে দিনের শেষে এই রকমভাবেই চলে যে সে তার প্রত্যেকটা হিসেব নিকেশ করবে, সে ট্রেড অফ করবে, সে বার্গেইন করবে, সে তার সুবিধা অসুবিধা মেলাবে। সেই সুযোগটা হাতছাড়া হলো যদি এপ্রিলেই নির্বাচন হয়। যাই হোক, আমি তারপরও মনে করি একটা স্পেসিফিক টাইম ফ্রেম এসছে, দ্যাটস গুড। কিন্তু আলোচনার সুযোগও যাতে আমরা ছেড়ে না দিই। আবারও বলছি, সবার সাথে আলোচনা এবং কথাবার্তার মাধ্যমেই যদি এটা আরও এগিয়ে আনা যায়, কারণ এটা তো সত্য এপ্রিল আসলে অনুকূল মাস না, এটা তো ফ্যাক্ট। ফেব্রুয়ারি সবচেয়ে কমফোর্টেবল হবে নির্বাচনের জন্য। ফেব্রুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, সব দিক থেকে সবকুল রক্ষা হয় বলে আমার মনে হয়। এবং আমার চাওয়া হচ্ছে যে সরকার তো বটেই, রাজনৈতিক দলগুলোও নিজেদের মধ্যে আলোচনা করবেন, তাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করবেন, সো দ্যাট নির্বাচনটা এগিয়ে আনার সুযোগ হয়। আর যদি নাও হয়, আমার মনে হয় এটা নিয়ে খুব মেজর সংঘাতে যাওয়া আর ঠিক হবে না। ধীরে ধীরে নির্বাচনমুখী সবাই হতে শুরু করবে। গতকালকে থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলোর চুলচেরা বিশ্লেষণ করলে নানান জিনিস শুনতে একরকম লাগে, মিনিংসটা কিন্তু আলাদা। এর মাঝখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম বন্দর। ডক্টর ইউনূস বলছেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিচ্ছি না, এটা নিয়ে অপপ্রচার হচ্ছে। তবে আমরা যখন দেখছি যে মূল ঘটনাটা সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নয়, বিদেশিদের দেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব, মানে ব্যবস্থাপনার দায়িত্ব। ইভেন এটা নিয়ে যারা অপপ্রচার করছে তাদের অপপ্রচার প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তার মানে চট্টগ্রাম বন্দরের যেই ম্যানেজমেন্ট, এটা যেমন ধরেন একটা বন্দরে অনেক ধরনের কর্মকাণ্ড চলে, একদম হার্ট এটা বাংলাদেশের অর্থনীতির বা হৃৎপিণ্ড, যেটা ডক্টর ইউনূস নিজেও স্বীকার করছেন। তো সেখানে কেন বিদেশিদেরকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া জরুরি? এখানে বেশ কিছু জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মিসম্যানেজমেন্ট। যেমন আস্তে আস্তে চট্টগ্রামের বন্দরে জাহাজের সংখ্যা বাড়ছে, বিভিন্ন কিছু এখানে কন্টেইনার সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে চলে। তো হয় কি যে আপনার একটা জিনিস আপনি আনছেন, কিন্তু এটা খালাস করে আনতে আনতে মানে অনেক সময় দেখা যায় জিনিসপত্র ভিতরে নষ্ট হয়ে যায়। আবার বিভিন্ন ধরনের প্রযুক্তি চলে আসছে যেগুলোর সাথে আমরা পরিচিত না। আর এটা একটা মেইন কারণ কিন্তু দুর্নীতি। এই বন্দরে বিলিয়ন বিলিয়ন টাকার দুর্নীতি করে, এটাই বাস্তব। তো এরকম নানান চিন্তা ভাবনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে তিনি জনগণকে গ্যারান্টি দিচ্ছেন, একদম শেষে তিনি বলছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি কারা, নামটা তিনি প্রকাশ করেন নাই, এখনো বলেন নাই কোন দেশকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা ওই কোম্পানিটা কোন দেশের। তো তিনি বলছেন যে বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা
পৃথিবীর যেসব দেশে কাজ করে, অলরেডি অনেক দেশে তারা কাজ করছে, সেই সব দেশে কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। তো তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনার দৃঢ় সমর্থন রাখুন। যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন। কিভাবে প্রতিহত করব? বাক্যের মাধ্যমে, কথার মাধ্যমে, নাকি অন্য কিছুর মাধ্যমে? অবশ্যই কথার মাধ্যমে, বুঝাইয়া দেওয়ার মাধ্যমে। এখন তিনি কি বুঝাইতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি আপনারা বলছেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, যে মাঝে মাঝে এমন কথা শুনছি এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। বন্দর না, বন্দরের ব্যবস্থাপনা, মানে এটা ম্যানেজমেন্ট সিস্টেম, আরো বিভিন্ন কিছু বিদেশিরা করবে। তো উনি বলছেন যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড, আর এই হৃৎপিণ্ডটা অনেক দুর্বল। এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখা দিলে এটা নিয়ে আমাদের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয়। হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে, সুঠাম করতে হবে। তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে, অভিজ্ঞদের সাহায্য লাগবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ। তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে। তাদের কাজ হচ্ছে বন্দর ব্যবস্থাপনা করা, আর আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবস্থাপনার কাজটা কত দ্রুত তাড়াতাড়ি তাদের কাছ থেকে শিখে নেয়। এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন, যদি 31 সালের মধ্যে, মানে আগামী 6 বছরের মধ্যে আমরা বন্দরের কাজটা শিখে ফেলি, এর পরবর্তী 5 বছরে অর্থাৎ 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে। আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন। বহু কর্মসংস্থান হবে, বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে, তাদের নিজেদের প্রয়োজনে তারা আমাদের চাকরি দিবে। একবারে কিন্তু খারাপ না। এই যে যদি ধরেন নিরাপত্তা সিস্টেম ব্যালেন্স রাখা, টেকনিক্যালি বাংলাদেশে তো আসলে আমাদের দেশের মানুষ যদি হয় না, এটা কিন্তু সত্য। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাজারটা সমালোচনা আমরা করি, মানবিক করিডোর ওটার পক্ষে না, বাট এই সিস্টেমটা একবারে খারাপ না, কারণ আমাদের শিক্ষার জন্য তো জায়গা নাই। আমেরিকার মতন দেশগুলো দেখেন, ইউরোপের দেশগুলো দেখেন, ম্যারিড স্টুডেন্টগুলা, বিশেষ করে নেভি বা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে স্পেস নিয়ে যারা পড়াশোনা করে, কোয়ান্টাম মেথড নিয়ে, মেডিকেল সায়েন্স, এদেরকে কিন্তু ভিসা দিয়ে, সিটিজেন দিয়ে ওইসব দেশে রাখা দেয়। আবার এই মানুষগুলোর আমরা ভাড়া দিয়ে টাকা দিয়ে বাংলাদেশে আনি। খারাপ না যদি এরকম সিস্টেম করে রাখা যায়, নিরাপত্তার জন্য বিঘ্নিত না হয়, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেওয়া উচিত, নয়তো এটা নিয়ে আবার বিরোধিতা হবে। বুঝাইলে কেন বুঝবে না যদি ভেজাল না থাকে? সোজা কথা আমাদের কাছে মনে হচ্ছে কত সুন্দর, হ্যাঁ। তো তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একরোখা সিদ্ধান্তই আপাতত আমরা ধরতে পারি যে এটা একরোখা। এই কারণে বললাম যে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে করলে এটা সার্বজনীন হয়ে যায়, যেটা দেশের কল্যাণে। যেই দল এটাতে দ্বিমত পোষণ করবে মানুষ তাদেরকে অবশ্যই নেগেটিভ নিবে। কিন্তু তিনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে নিজে নিজে বোঝেন, ওনার অনেক বুঝের মধ্যে তো ভেজাল আছে না? যেমন তিনি অনেক কিছুর উপর অনেক আইন কানুন করছেন যেগুলো অন্যদের সাথে কিন্তু সাংঘর্ষিক। তিনি যে সব বোঝেন, সব ভালো, তাও না। এই বুঝটা খারাপ না। রাজনৈতিক দলগুলোর সাথে বুঝাইয়া তিনি সিদ্ধান্তটা নিলে একরোখা থাকবে না, সেটাতে সবার সম্মতি থাকবে। যাই হোক, ফাইনাল সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।